স্যামসাং S22 আলট্রা আরেকটা ফ্ল্যাগশিপ মডেলের রিপেয়ারের কাজ নিয়ে আসলাম। এটা হচ্ছে একেবারেই ডেড মুডে থাকা একটি ফোন। একজন টেকনিশিয়ান ভাই এইমাত্র আমাকে দিল। এটার ফোনটির প্রবলেম হচ্ছে যে ফোনটি মাঝে, মাঝে হ্যাং করতো, রিস্টার্ট করতো এবং মাঝে, মাঝে কিন্তু ফোনটি আবার কিছুক্ষণ চলেই বন্ধ হয়ে যেত। এই মুহূর্তে ফোনটি ডেড আছে, কারণ হচ্ছে ফোনটি একেবারেই ব্যাটারিতেও চার্জ নেই। তো আমি একটু চার্জ করে নেব। চার্জ করে নেওয়ার পর আমি চেক করলাম, বাট এখানেও কিন্তু ফোনটি কোনোভাবেই অন হচ্ছে না। মূলত এই ফোনগুলোতে চার্জ লো থাকলেও কিন্তু যে চার্জিংয়ের সিম্বলটা বা চিহ্নটা গোল রিংটার সেটা কিন্তু আসবে। মূলত এটাও আসছে না, তার মানে হচ্ছে ফোনটি একদম টোটালি ডেড মোডে আছে। আর এই ফোনটার ডিসি রিডিং আছে 250 থেকে 270 এরকম একটি ডিসি রিডিং দেখায়। তো মূলত ফোনটি কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে রান হবে এরকম হচ্ছে না। তো এই ফোনগুলোর কি প্রবলেম হতে পারে? এই ফোনটির র্যাম সিপিইউ থেকে প্রবলেম হতে পারে এবং বিশেষ করে অনেক সময় র্যাম রিভলভ করলে হয়ে যায়, কিন্তু আমি টোটাল কাজটাই করব। আমি শুধুমাত্র র্যাম রিভলভ করব না, আমি র্যাম এবং সিপিইউ উভয়টা রিভলভ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কন্টিনিউ করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন, নতুন যে ফ্ল্যাগশিপ মডেলের যে প্রসেসরের কাজগুলো বা ডেড ফোনগুলো রিপেয়ারের কাজগুলো, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমি গ্লু কাট করে নিচ্ছি এবং কি গ্লু কাট করার জন্য আমি কিন্তু ওয়াইসিএস এর একটি এসএমডি ইউজ করি। সবসময় আপনারা জানেন 300 ডিগ্রি টেম্পারেচার এবং এয়ার কিন্তু 100 থাকে সেখানে। আর এই টেম্পারেচারে আমি কিন্তু খুব সহজে গ্লু কাট করে নিতে পারি এবং কি গ্লু কাট করা হয়ে গেলে আমি কিন্তু আমার এই ফোনটির প্রথমে কিন্তু র্যামটি রিমুভ করব। আর র্যাম রিমুভ করার জন্য বা সিপিইউ রিমুভ করার জন্য আমি কিন্তু এক্সট্রা এক জায়গায় একটু শেল কাটিং করে নিয়েছি। আর এই মাদারবোর্ডটি কিন্তু ডাবল লেয়ারের মাদারবোর্ড। এটা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এই স্যান্ডউইচ বোর্ডগুলোতে কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে যদি হিট ওভার হয়ে যায় তাহলে কিন্তু এই লেয়ারগুলো প্রবলেম হলে ফোনটি কিন্তু আর অন হবে না। সেক্ষেত্রে আবার লেয়ারে কাজ করতে হবে এবং লেয়ারের কাজ করা আসলে অনেক জটিল, বিশেষ করে এই ধরনের ফোনগুলো। খুব রিসেন্টলি S24 আলট্রা নিয়ে আমি বেশ একটু সময় নিয়ে কাজ করছি। সেই বিষয়টি ভিডিও কিন্তু মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করি। তো ফোনটির বিষয়ে আপনারা অবশ্যই নতুন ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো দেখুন, এখানে আমি কিন্তু 370 ডিগ্রি টেম্পারেচার এবং 70 এয়ার ইউজ করছি এবং বিগ নজল ইউজ করছি, 12 ইউজ করছি। কারণ হচ্ছে যে আমি শুধুমাত্র প্রসেসরটাকে হিট করার জন্য স্মুথ একটি এয়ার দিয়ে আমি কিন্তু র্যাম প্রসেসর রিমুভ করে নিব এবং ওয়ান শটে আমি কিন্তু র্যাম এবং প্রসেসর রিমুভ করব। কারণ হচ্ছে বারবার হিট করা একেবারেই ঠিক হবে না। এই মাদারবোর্ডটি যেহেতু স্যান্ডউইচ একটি মাদারবোর্ড, মানে মাদারবোর্ডের এপাশ ওপাশ সব পাশেই কিন্তু আইসি থাকে। মূলত পার্টসগুলো মানে দুটি যে লেয়ার থাকে, দুটি লেয়ারের দুই পাশেই কিন্তু বিভিন্ন ধরনের কম্পোনেন্টস, আইসি, পার্টস বিভিন্ন কিছু থাকে, যেগুলো একটু বেশি হিট হয়ে গেলে অনেক সময় সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি টেম্পারেচার আপ করে নিয়েছি। এবার আমি র্যামটি রিমুভ করছি। দেখুন, র্যাম রিমুভ করার সময় আমি খুবই ধৈর্যের সাথে আস্তে, আস্তে করে র্যামটি রিমুভ করে নিলাম। এখানে কিন্তু যে আঠা ব্যবহার করা হয়ে থাকে সাইড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সিলিকনের আঠা ব্যবহার করে, যেটা মানে একটু অন্যরকম টাইপের আঠা। আর যখন আমরা এই আইসিগুলো রিমুভ করি তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোন টাইপের গ্লু ব্যবহার করা হয়েছে, সেই হিসেবে কিন্তু আমাদের আইসি রিমুভ করতে হয়। তো যাই হোক, আমি টেম্পারেচার আরও কিন্তু আপ করে প্রসেসরটা রিমুভ করে নিলাম এবং খুবই স্মুথলি কিন্তু এক চান্সে প্রসেসরটা রিমুভ করেছি। আর অনেক ক্ষেত্রে কিন্তু আমি যে সমস্ত আইসিগুলো রিমুভ করি, ডাবল লেয়ারের বা ডাবল ডেকারস যে প্রসেসরগুলোর কাজ করি, দেখা যায় র্যাম রিমুভ করার পর একটু ক্লিন করে একটু সময় নিয়ে তারপর কিন্তু প্রসেসর রিমুভ করি। বাট এই ফোনটির ক্ষেত্রে আমি কিন্তু ওয়ান শটে র্যাম এবং প্রসেসর রিমুভ করলাম। এর কারণ হচ্ছে যে স্যান্ডউইচ বোর্ড বারবার হিট করব না। যে কারণে আমি এক চান্সে সরাসরি আমি কিন্তু প্রসেসরটা রিমুভ করেছি এবং বিগ নজল ইউজ করেছি। কারণ হচ্ছে যে আমার যেন প্রসেসরটা কোনোভাবে ফুলে না যায় বা ড্যামেজ না হয়ে যায়। আবার বিগ নজল ইউজ করলে কিন্তু আরেকটি সমস্যা হয়, অনেক সময় ফ্লাশার বা পাশে হিট লেগে কিন্তু অন্যান্য পার্টসগুলো কিন্তু আবার মেল্টিং হয়ে যায়। বিশেষ করে লেয়ারের কাজগুলো, যখন লেয়ারের বোর্ডগুলোতে আমরা কাজ করি তখন সব বিষয় মাথায় রেখে তারপর কাজ করতে হয়। তো স্টোরেজ আইসির উপরে আমি হালকা করে একটা কভার করে নিয়েছি। তারপরেও স্টোরেজ আইসি আশা করি পুরোপুরি সেফ রয়েছে এবং কি লেয়ারটাও সেভাবে মেল্ট হয়ে গেছে আমার মনে হয় না। কারণ খুবই অ্যা অল্প সময়ের ভিতরে খুব সহজভাবে কিন্তু আমি আইসিটি রিমুভ করেছি। আইসি রিমুভ করার পর আমি নিখুঁতভাবে ক্লিন করে নিলাম। দেখুন, পিসিবি কিন্তু একেবারেই ক্লিন। কিছু এনসি রিমুভ হয়, বাট ভয়ের কোনো কারণ নেই। কারণ হচ্ছে এগুলো এনসি লাইন।
সো আমার হচ্ছে দেখতে হবে যে কোনো এনসি ছাড়া আমার কোনো প্রয়োজনীয় কোনো লাইন উঠে গেছে কিনা, বা যেগুলো আসলে দরকারি সেগুলো উঠে গেলে কিন্তু ফোনটি অন্য প্রবলেম হতে পারে। তো প্রত্যেকটি বিষয় খেয়াল করে ধৈর্য সহকারে এগুলো কাজগুলো করতে হয়। এই ধরনের কাজগুলো যদি আপনারা কখনো করতে চান বা করাতে চান, সেক্ষেত্রে আমার সাথে WhatsApp এ কনট্যাক্ট করতে পারেন। আমার WhatsApp এ অবশ্যই টেক্সট অথবা ভয়েস করবেন। সরাসরি কেউ কল করবেন না। সবসময় ব্যস্ত থাকার কারণে অনেক সময় আমি কিন্তু ফোনটা মেক্সিমাম টাইম রিসিভ করতে পারি না, এবং কি আমার ফোন অলওয়েজ কিন্তু সাইলেন্ট মোডে থাকে। তো যা হোক, একটু ইনফরমেশন দিয়ে রাখলাম। আর একটা বিষয় হচ্ছে যে এই ধরনের কাজগুলো আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা করিয়ে নিবেন। কারণ S22 আল্ট্রা, S24 আল্ট্রা, S22 বিভিন্ন ধরনের যে প্রসেসরের কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের দেশে অনেক টেকনিশিয়ান ভাইরাই কিন্তু করছেন। খুব অভিজ্ঞতা নিয়েই তারা কাজ করছেন, এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্নজন কিন্তু কাজ করছেন। তাদের খোঁজখবর নিয়ে আপনারা সঠিক জায়গায় গিয়ে কাজটা করাবেন। আশা করা যায় যে এই ধরনের প্রবলেমগুলো সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে। অন্যথায় যারা এই কাজগুলো অনেক সময় করতে গিয়ে একটু ঝুঁকি থাকে, রিস্ক থাকে, ডেড হয়ে যাওয়ার চান্স থাকে, এবং প্রবলেম হয়ে গেলে সেটাকে সলভ করার মতো অ্যাবিলিটি তার যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটি আর কাজ করা সম্ভব হবে না। তো যা হোক, স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো করার চেষ্টা করে থাকি, এবং কি আমি যে কাজগুলো করি আমি অ্যাকচুয়ালি প্রসেসর নিয়েই কাজ করি। বিভিন্ন মডেলের বিভিন্ন ফোনের প্রসেসর নিয়েই কাজ করি। তো আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখলে সেটা বুঝতে পারবেন। তবে এই কাজগুলো করতে গিয়ে আমি যে বিষয়টা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে অনেক ধৈর্য, এবং কি অনেক বেশি মনোযোগ দিয়ে এই কাজগুলো কিন্তু করতে হয়। একটু এদিক সেদিক হয়ে গেলেই কিন্তু অনেক বড় ধরনের সমস্যা, ঝামেলা পাকিয়ে যায়। আর একবার যদি একটু ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু সেই ফোনগুলোতে কিন্তু অনেক সময় লাগে। তো অনেক বেশি মনোযোগ প্রয়োজন হয় এই ফোনগুলোর কাজ করতে গেলে। যে কারণে সবসময় দেখা যায় যে একটু কাজের মুডে যখন থাকি তখন মনোযোগ দিয়েই কাজ করতে হয়। সো দেখুন, আমি প্রসেসর অলরেডি ক্লিন করে নিয়েছি। এবার আমি কিন্তু র‍্যামটা ক্লিন করছি। আর র‍্যাম প্রসেসর ক্লিন করার সময় আমাদের সবসময় কিন্তু এটা খেয়াল রাখতে হয় কোনো যেন স্ক্র্যাচ না পড়ে, কোনো যেন স্পট না পড়ে, আইসি যেন ড্যামেজ না হয়। এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হয়। এটা শুধুমাত্র এই ফোনের ক্ষেত্রে না, যেকোনো আইসি, যেকোনো প্রসেসর, র‍্যাম এগুলোতে কাজ করতে গেলে আমাদের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, এবং প্রত্যেকটা আইসির ক্ষেত্রেই আমাদের যত্নশীল হতে হবে যেন কোনো সোল্ডারিং বা ডিসোল্ডারিং উইকের মাধ্যমে বা সোল্ডারিং আয়রনের মাধ্যমে কোনো ধরনের স্ক্র্যাচ না হয়। স্ক্র্যাচ আসলে কি হয়, আমাদের বলগুলো ঠিকঠাক মতো হয় না। বলের যে শেপটা থাকে সেটা অনেক সময় ঠিকমতো হয় না। এই সমস্যাগুলো হতে পারে। আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। আইসি ঠিকমতো কানেক্ট নাও পেতে পারে। তো যা হোক, আমি স্টেনসিল ক্লিন করে বসিয়ে নিলাম। এবার আমি রিভলভ করে নেব। ১ম এ করব প্রসেসর রিভলভ, এবং প্রসেসর রিভলভের জন্য আমি যে পিপিটি ইউজ করি 199 ডিগ্রি, অ্যাম বর্তমানে যে পিপিটিটা আমি ইউজ করছি, এটা অ্যাকচুয়ালি একটু ড্রাই করে নিয়েছি। আমি খুব সুন্দরভাবে পিপিটি ফিল আপ করে নিলাম। তো দেখুন, এ ধরনের যে আইসিগুলো একটু বড় সাইজের আইসিগুলো সুন্দর করে পিপিটি ফিল আপ করার পর আমরা রিভলভ করব। দেখুন, রিভলভের জন্য আমি জাস্ট যে এসএমডি ব্যবহার করেছিলাম, যে টেম্পারেচার ব্যবহার করেছিলাম, জাস্ট ওইভাবেই কিন্তু আমি সেটা দিয়েই কিন্তু রিভলভ করার চেষ্টা করছি, এবং দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু রিভলভ হচ্ছে, স্মুথলি হচ্ছে। আসলে রিভলভিং করতে বা বিভিন্ন কিছু অনেক সময় আমরা দেখা যায় যে বলি যে টেম্পারেচার বেশি হাই হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটাই আপনার নিজের কন্ট্রোলে থাকে। বাট তারপরেও কিছু রয়েছে, একটু এদিক-সেদিক হলে কোনো সমস্যা হয় না কিন্তু। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই হ্যান্ড স্কেলের উপরে নির্ভর করে। সেই সাথে আপনার যে এসএমডি বা যা ব্যবহার করছেন সেগুলোর কোয়ালিটির উপরেও কিন্তু নির্ভর করে। তো আমি একটা বল একটু ফল্ট ছিল, মনে হলো যে বলটা ঠিকমতো কানেক্ট পাইনি। যে কারণে আমি কিন্তু ২য় বার আবার ফিল আপ করলাম। পিপিটি ফিল আপ করলাম, বাট আমি কিন্তু মাথাগুলো সমান করে দিয়েছি উপরের, যেন লেভেলটা ঠিক থাকে। তো দেখুন, খুবই সুন্দরভাবে প্রত্যেকটি বল হয়েছে। আশা করি এক চান্সে এবার ফোনটি অন হয়ে যাবে, এবং উঠিয়ে নিলাম। উঠানোর পর দেখুন বলগুলো কিন্তু একদম তাকিয়ে আছে, হ্যাঁ? তো এবার যেটা করব সেটা হচ্ছে র‍্যামটা আমি রিভলভ করব। র‍্যাম রিভলভ করার সেম একই প্রসেস র‍্যাম রিভলভ করার সময়। আর যে এসএমডির যে টেম্পারেচার, যে পিপিডি যা ছিল সেম একইভাবে আমি কিন্তু ফিল আপ করে নিচ্ছি। তবে র‍্যাম রিভলভের সময় দেখুন আমি এক চান্সে করার চেষ্টা করব, ২য় বার ফিল আপ করব না। কারণ হচ্ছে খুব একটা প্রয়োজন নেই আমার মনে হয়, যদি ঠিকঠাক মতো বলগুলো হয়ে যায়। দেখুন, পারফেক্ট বল হয়েছে আমার মনে হচ্ছে। আমি জাস্ট অন চান্সে র‍্যাম রিভলভ ক্লিয়ার,
এবার আমি একটু সিপিইউটা দেখে নেই, সিপিইউ একটু আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, বাট ক্যামেরা সেরকম ফোকাস হয়তো করছে না। তারপরে দেখানোর চেষ্টা করছি, দেখুন কোনো ধরনের প্রবলেম নেই, খুব সুন্দরভাবে রিভলভ হয়েছে। এবার আইসিটা ইনস্টল করব। আর এই যে এসওসি বা প্রসেসর বা সিস্টেম অন এ চিপ যেটা বলি না কেন, অনেকে অনেক নামে ডাকে, তো এই যে প্রসেসরটি এটি হচ্ছে SM8450। তো SM8450-এর এই প্রসেসরটি আমি পেয়েছি আরও অন্যান্য ফোনেও, কিন্তু এই ধরনের প্রসেসর কিন্তু আমরা পেয়েছি। যেমন S22 স্যামসাংয়ের যে ফোনটি রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ফোনটিতেও কিন্তু এই প্রসেসরটি ছিল, বাট এটা কিন্তু S22 আলট্রা। আর S22 আলট্রার যে শেপ, মানে বাহিরের যে শেপটা সেটা দেখে মনে হয় S24 আলট্রার মতো, বাট S22 শুধুমাত্র যে ফোনটি সেটি কিন্তু অনেক ছোট। তো যাই হোক, ভিতরের যে প্রসেসর সেটি কিন্তু প্রায় কাছাকাছি বা সেম প্রসেসর। এখানে S24 আলট্রার প্রসেসর কিন্তু একদমই আলাদা, সেটা কিন্তু SM8650-এর প্রসেসরটি ইউজ করা হয়েছে। তো আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে, এবং কি দেখুন আমার কাছে মোটামুটি যে কাজগুলো রয়েছে এগুলোর মধ্যে সবগুলোই স্টেনসিল রয়েছে, এবং কি এগুলো রিভলিং করতে হয় মাঝে মাঝে। এই ধরনের প্রবলেমগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাট এই ফোনগুলোর কাজে অনেক সময় লেয়ারের কাজ করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়, যে কারণে এগুলো শেয়ার করা হয় না। আর আমি চেষ্টা করি যে ভিডিওতে আপনাদের এ টু জেড একটি বার্তা দিতে, মানে একটা ফোনের যে কন্ডিশন সেটি আসলে ঠিক হলো কি হলো না। দেখুন আলহামদুলিল্লাহ চার্জিংয়ের লোগো দেখাচ্ছে, তার মানে ফোন অন হবে আশা করা যায়। এবং কি এই যে প্রবলেমটা ছিল এই ফোনটার, এটা একেবারেই সুনির্দিষ্টভাবেই কিন্তু প্রসেসর এবং RAM প্রসেসর থেকে এই ধরনের ফল্ট হয়, এটা কমন ইস্যু। এবং রিডিং দেখে বোঝা যাচ্ছে কোনো ধরনের ওভারহিটিং নেই, কোনো ধরনের শর্ট নেই, কোনো ধরনের লিকুইড ড্যামেজ নেই, এবং কি কোনো ধরনের সফটওয়্যার ইস্যু নেই। সো রিডিং যেটা খুব নরমাল পালসের মতো হচ্ছে, অনেক সময় স্টাক হয়ে যাচ্ছে। স্টাক হলে কি হয় যে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে, আটকে যায় রিডিংটা। সেই আম সম্ভবত এটা ২০০-র উপরে গিয়ে, যদি ২০০ বা ২৫০-এর কাছাকাছি গিয়ে অনেক সময় আটকে যায়। এরকম হলে আপনারা ধরে নিবেন যে এটা RAM থেকে ফল্ট হয়েছে বা RAM প্রসেসর রিভলভ করতে হবে। তো স্টোরেজ আইসির কিন্তু কোনো এখানে আসলে রিভলভ করার কোনো যৌক্তিকতা নেই আমার মনে হয়। সেক্ষেত্রে আমি শুধুমাত্র RAM রিভলভ করেও এই ফোনটা হয়তো রান করতে পারতাম, বাট লং লাস্টিং হতো না। আমি জানি যে এটার প্রপার কাজ করতে গেলে অবশ্যই CPU, RAM দুটোই আমাকে রিভলভ করতে হবে, এবং সেটাই করলাম।